বিমানবন্দর ইকোনমিক জোন সহ দক্ষিণ পশ্চিমের 10 প্রকল্পে স্থবিরতা, বাড়ছে না বিনিয়োগ, নতুন করে যাচাই বাছাইয়ে কমেছে কাজের গতি, দাবি বিভাগীয় কমিশনারের। এবং ঘুরে দাঁড়াচ্ছে চিংড়ি রপ্তানি, বছর ব্যবধানে জুলাই ডিসেম্বরে বেড়েছে 2247 টন, ধারাবাহিকতা রাখতে মানসম্মত উৎপাদন ধরে রাখার তাগিদ। বাংলা সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শুরুতেই জুলাই ঘোষণাপত্র নিয়ে বৈঠকের খবর। প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক নিয়ে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে ব্রিফ চলছে, সেখানে চলে যাচ্ছি সরাসরি। আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের পরামর্শের ভিত্তিতে খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করব। এই মেয়েদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব। এই মেয়েদের আপনি কি বলবেন? কেউ নেই মনে হয়। ওকে, থ্যাংক ইউ। ভাই এই বুমগুলো ধরতে হবে, কারটা কার? সাড়ে 15 বছরে বাংলাদেশ থেকে 26 লাখ কোটি টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছে বিগত সরকার। এই টাকা দেশে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মাগুরা শহরের নোমানী উদ্যানে জেলা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শফিকুর রহমান। দীর্ঘদিন পর প্রকাশ্য সমাবেশে ঢল নামে হাজারো নেতাকর্মীদের, আশেপাশের জেলা থেকেও অংশ নেন অনেকে। এ সময় জামায়াতের নেতৃত্বে আগামীতে সাম্যের বাংলাদেশ গঠন করা হবে বলে আশ্বাস দেন জামায়াতের আমির। বাংলাদেশের গত 15-15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে। এই সব টাকা জাল ফেলে তন্ন তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে। আহত পঙ্গু ভাই বোনদেরকে কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। এতে যদি আরো বছর লাগে অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু লড়াই ছেড়ে দেব না। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতির সামনে উত্থাপিত 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বরিশাল জেলা বিএনপি। সকালে দলীয় কার্যালয় থেকে বের হয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা নগরীর বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করেন। এ সময় বিএনপির নেতারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির প্রয়োজনে 31 দফা উত্থাপন করেছেন। এতে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এদিকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা দাবি বাস্তবায়ন ও মাঠের নির্যাতিত ত্যাগী নেতাকর্মীদের দিয়ে জেলা বিএনপির কমিটি গঠনের দাবিতে সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা। সর্বদলীয় বৈঠকের পর এই মুহূর্তে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা সরাসরি চলে যাব সেখানে। সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে নিয়ে আসতে পারি এবং সেই ঐক্যকে ধরে রেখে জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমাদের এখনকার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সেই প্রচেষ্টার কারণে আমরা এই সকল রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে জড়িত ছিল এবং আমাদের সাথে ছিল, তাদের সবাইকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক যে কোনো বক্তব্য আমরা দিতে চাই। এখন যে কোনো রকমের অনৈক্যের বীজ যাতে আমাদের ভিতরে বপন না করতে পারে কোনো ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিবাদীর দূষররা, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা আহ্বান করেছিলেন, আমরা এসেছিলাম, কথা বলেছি। আমরা আমাদের পরামর্শ যা দরকার রাষ্ট্র পরিচালনা হিসাবে এবং বিভিন্ন বিষয়ে যে সমস্ত মতামত আমাদের দেয়া প্রয়োজন সেটা আমরা দিয়েছি। জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য প্রদান করেছেন। তা আমরা প্রশ্ন করেছি যে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের আসলে এই 5.5 মাস পরে
কোনো প্রয়োজন ছিল কিনা, যদি থেকে থাকে সেটার রাজনৈতিক গুরুত্ব, ঐতিহাসিক গুরুত্ব এবং আইনি গুরুত্ব কি, সেগুলো নির্ধারণ করতে হবে। এবং যাতে এই ঘোষণাপত্রকে কেন্দ্র করে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য সৃষ্টি হয়েছে সেখানে কোনো ফাটল সৃষ্টি না হয় সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে অবশ্যই আমরা সম্মান করি, কিন্তু সেটা প্রণয়ন করতে যেয়ে যাতে সব সংশ্লিষ্ট সকলকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, আলোচনা করা হয়, সেই দিকটা আমরা পরামর্শ দিয়েছি। এবং সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং এই অন্তর্বর্তীকালীন সংশ্লিষ্ট সকল উপদেষ্টাকে অনুরোধ করেছি সেই বিষয়ে যেন আপনারা নজর রাখেন এবং সেই হিসাবে পদক্ষেপ নেন, যাতে জাতীয় ঐক্যের মধ্যে কোনো রকমের ফাটল সৃষ্টি না হয়, আমাদের মধ্যে যাতে কোনো রকমের বিভ্রান্ত সৃষ্টি না হয়, সেইগুলো আলাপ হয়েছে। না, আপনাদের অবস্থানটা কি ছিল ঘোষণাপত্র নিয়ে? আমরা আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছি, বিভিন্ন বিষয়ে, রাজনৈতিক দলিল প্রণয়নের বিষয়ে ইত্যাদি বিষয়ে আমরা কথা বলেছি। এই খসড়া নিয়ে আপত্তি আছে কিনা, মানে কোন জায়গায়? ধন্যবাদ। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক শেষে কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রতিটি ভোটার তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। সকালে খুলনায় এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিদেশিদের প্রতারণার মাধ্যমে ভোটার তালিকায় ঢোকার প্রবণতা গত কয়েক বছরে অনেকটাই বেড়েছে, যা বন্ধ করতে আরও সক্রিয় ভূমিকা রাখবে কমিশন। এছাড়া ভুয়া ভোটার হিসাবে এবার বাদ যাচ্ছে মৃতদের নাম। আমরা পূর্ণাঙ্গ ভোটার তালিকা নিয়ে বাড়ি বাড়ি যাব, একটি একটি করে ভোটারের তালিকা চেক করে দেখব যে এটা ঠিক আছে না ঠিক নাই। নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে নতুন প্রেক্ষাপটে, যাতে করে ভবিষ্যতে আমাদের এই যে সন্দেহ, এই সন্দেহ যেন আমরা দূর করতে পারি, আর এই বিষয়গুলো যেন আবার এভাবে না আসে, ভুয়া ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি। দুটি বিশ্ববিদ্যালয়, ইকোনমিক জোন, বিমানবন্দর নির্মাণ সহ খুলনা অঞ্চলে স্থবির হয়ে আছে অন্তত 10টি উন্নয়ন প্রকল্প। এতে স্বাস্থ্য, শিক্ষা, অর্থনীতি সহ এই অঞ্চলের সম্ভাবনাগুলোও দেখছে না আলোর মুখ। বাড়ছে না দেশি বিদেশি বিনিয়োগ। প্রকল্পগুলোর কাজ দ্রুত বাস্তবায়নের দাবি এলাকাবাসীর। প্রশাসন বলছে, নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাত উন্নয়নে 2021 সালে খুলনায় স্থাপিত হয় মেডিকেল বিশ্ববিদ্যালয়। উপাচার্য সহ নিয়োগ দেওয়া হয় বেশ কয়েকজন কর্মকর্তা কর্মচারী, কিন্তু স্থায়ী জায়গা না থাকায় গত 3 বছর ধরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের জন্য আরংঘাটা এলাকায় 1847 কোটি টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন প্রকল্প গত বছর মে মাসে একনেকে পাশ হয়। প্ল্যানিং মন্ত্রণালয় থেকে আবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে একটা নির্দেশনা দেওয়া হয় যে এই প্রজেক্টের যে বিস্তারিত তথ্য এবং মতামত চাওয়া হয়, সেই মতামতও আমরা দিয়েছি। একই অবস্থা খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার 9 বছর আর শিক্ষা কার্যক্রম শুরুর 5 বছর পেরিয়ে গেলেও এখনো স্থায়ী ক্যাম্পাস তৈরি হয়নি বিশ্ববিদ্যালয়টির। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের যে ডিপিপিটি, এটি বর্তমানে প্রক্রিয়াধীন আছে। একই অবস্থা বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানেও। 2017 সালে খুলনায় ইকোনমিক জোন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। 2 দফা বটিয়াঘাটা ও রূপসায় স্থান নির্ধারণের পরেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি প্রকল্পটি। ভূমি অধিগ্রহণ শেষে সীমানা প্রাচীর নির্মাণ হলেও বাগেরহাটের রামপালে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণের অগ্রগতি নেই 3 বছর ধরে। টেক্সটাইল মিলের জমিতে পরিকল্পনায় বন্দী থিম পার্ক, প্রস্তাবনায় আটকে যশোর মংলা সড়কের 6 লেন উন্নতিকরণ সহ অন্তত 10 প্রকল্পের কাজ। এটাকে যদি আরো দ্রুত এবং গতিশীল করা না যায় তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক সেই কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না। তবে নতুন করে সব প্রকল্প যাচাই বাছাইয়ের কারণে কাজ কিছুটা দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের। আর্থসামাজিক উন্নয়ন হয়, এই বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সবশেষ 2023-24 অর্থ বছরে নতুন করে 16টি প্রতিষ্ঠান এ অঞ্চলে বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে।
দেশি বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টিতে পরিকল্পনায় থাকা প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের তাগিদ এ অঞ্চলের মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রাজধানী ফরেন সার্ভিস একাডেমির সামনে প্রধান উপদেষ্টার সাথে সর্বদলীয় বৈঠক শেষে এই মুহূর্তে কথা বলছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান আজাদ, আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, আরেকজন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। আমরা আজকের এই সর্বদলীয় বৈঠকে আমরা আমাদের মতামত পেশ করেছি। বৈঠকের উদ্দেশ্য ছিল সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস সকলকে স্বাগত জানিয়েছেন এবং এই ঘোষণাপত্রের ঐক্যমত হয়ে জাতীয় ঐক্যের চেতনাকে দৃঢ় রাখার প্রয়োজনে এই ঘোষণাপত্রের ব্যাপারে জাতীয় নেতৃবৃন্দের মতামত আহ্বান করেছিলেন। সেখানে উপস্থিত রাজনৈতিক দল এবং ব্যক্তিত্বের পক্ষ থেকে তারা সুচিন্তিত মতামত পেশ করেছেন, আমরাও আমাদের মতামত পেশ করেছি। যদি আমরা মোটা দাগে কনসাইজ করে আজকের বৈঠক সম্পর্কে বলতে চাই, তাহলে প্রথম কথা হলো যে উপস্থিত সকল রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের চেতনা এবং এই জাতীয় ঐক্য ধারণ করে স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় হচ্ছে, এই ঘোষণাপত্র চূড়ান্ত করার জন্য 2 দিন আগ থেকে সরকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা রাজনৈতিক দলের কাছে যে ঘোষণাপত্রের খসড়া পেশ করেছিলেন, সেই খসড়াগুলো সবাই সময় মতো পায়নি। যারা পেয়েছেন তারা একেবারে অল্প সময় হাতে করে পেয়েছেন, দলীয় ফোরামে আলোচনা করার সুযোগ পাননি। সেজন্য সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রের সেই খসড়ার উপরে একেবারে সাবজেক্ট টু সাবজেক্ট আলোচনা করার পরিবেশ এবং সুযোগ আজকে ছিল না। সংস্কার এবং ঘোষণাপত্র ইত্যাদি বিষয়ে টোটাল কাঠামোগত ব্যাপারে, তার থিমের ব্যাপারে, দর্শনগত ব্যাপারে এর হোমওয়ার্ক কিভাবে হওয়া উচিত, কেন এটার প্রয়োজন হলো, এই সমস্ত সামগ্রিক কিছু আলোচনায় রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছে। আমরা পরামর্শ দিয়েছি যে সরকারের এমন একটা মূল্যবান দলিল তৈরির পেছনে কোনো অস্থিরতা, কোনো অসঙ্গতি, কোনো সমন্বয়হীনতার প্রয়োজন নেই। ধীর স্থিরভাবে আমাদের এই ঘোষণাপত্র প্রণয়নের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের এক্সচেঞ্জ অফ ভিউজ হওয়া দরকার, মত বিনিময় হওয়া দরকার। এবং অনেক মৌলিক জিনিস এই কাঠামোর মধ্য থেকে বাদ পড়েছে। বাংলাদেশে ইসলামী শক্তি একটি বিশাল ইসলামী শক্তি। এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে অসাধারণ ত্যাগ, বহু মানুষকে শহীদ করা হয়েছে, নিরীহ নিরপরাধ নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, ক্রস ফায়ারে নেওয়া হয়েছে। এই সত্য ইতিহাসগুলো ঘোষণাপত্রের কাঠামোর মধ্যে স্থান পায়নি। আমরা আয়না ঘরে গুম করা হয়েছে এবং অনেক মৌলিক জিনিস এই ইতিহাস থেকে যেন বাদ না পড়ে যায়, সে ব্যাপারে আমরা সরকারের দৃষ্টিতে আমরা এনেছি অনেক কথা। এবং আমরা বলেছি যে একটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের চিংড়ি রপ্তানি খাত। চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে রপ্তানি বেড়েছে গত অর্থ বছরের একই সময়ের চেয়ে 2247 মেট্রিক টন। ধারাবাহিকতা ধরে রাখতে মানসম্মত উৎপাদন ও রপ্তানি খাতে বিশেষ নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। আব্দুল হালিমের ছবিতে বেল্লাল হোসেন সজলের রিপোর্ট। বিগত কয়েক বছরের খরা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি চিংড়ি রফতানি খাত। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ দফতর FIQC এর তথ্য বলছে 2024-25 অর্থ বছরের প্রথম 6 মাসে দক্ষিণাঞ্চল থেকে চিংড়ি রফতানি হয়েছে 11,318 মেট্রিক টন, যা 2023-24 অর্থ বছরের একই সময়ের তুলনায় 2,247 মেট্রিক টন বেশি। তবে বিষয়টি এখনো বড় করে দেখছেন না রফতানিকারকরা। ঊর্ধ্বগতির ধারাবাহিকতা বজায় রাখতে বহির্বিশ্বে বাজার তৈরি, বিভিন্ন মেলায় অংশগ্রহণ ও মানসম্মত চিংড়ি উৎপাদন বাড়াতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। কোয়ালিটি পণ্যটা না দিলে আমি তো আবার এই বাজার হারায় ফেলবো। আমেরিকার মার্কেটে আমাদের তেমন কোনো মাছ চায় না। এই জায়গাটাও চেষ্টা করতে হবে কিভাবে আমরা যেতে পারি।
রফতানি বাড়াতে উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা বলছেন ব্যবসায়ীরাও। আর মৎস্য বিভাগ বলছে রফতানি বাড়াতে নতুন উদ্যোক্তা তৈরির বিকল্প নেই। ইকোনমিক জোন করে দেওয়া হোক, সরকার নিরাপত্তা রাখবে, ইলেকট্রিসিটি রাখবে, রোডের ব্যবস্থা রাখবে, তাহলে সেখানে ফরেন ইনভেস্টর আসবে। উচ্চ ফলনশীল জাত চিংড়ির ভেনামি, এটার অনুমোদন সরকার দিয়েছে। পোনা উৎপাদনের পারমিশন দিয়েছে হ্যাচারির, সাথে সাথে এর খাবার তৈরিও যদি কোনো উদ্যোক্তা এগিয়ে আসতে চায় ফিড ইন্ডাস্ট্রি করতে, সেই পারমিশনও কিন্তু সরকার দিয়ে রাখছে। মৎস্য বিভাগের তথ্য মতে 2017-18 অর্থ বছরে খুলনা থেকে চিংড়ি রফতানি হয় 25,530 মেট্রিক টন। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। চাঁদপুরে সড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের সহায়তায় আবারও এগিয়ে এলেন শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত জেলা শহরের বায়তুল আমিন চত্বর, তালতলা বাসস্ট্যান্ড এবং পাল বাজার, পুরান বাজার সেতু এলাকায় দায়িত্ব পালন করেন তারা। এ সময় পুলিশ সুপার ও জেলা প্রশাসক তাদের সহযোগিতার আশ্বাস দেন। ট্রাফিক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এমন দায়িত্ব পালনে সাধারণ মানুষ সাধুবাদ জানান। শিক্ষার্থীরা বলেছেন, পালা করে সপ্তাহের একদিন তারা সড়কে ট্রাফিক পুলিশের পাশে থাকবেন। নরসিংদীতে মেঘনা নদীতে অবৈধ বালু মহলে অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, চর মধুয়া এলাকার মেঘনা নদীতে অবৈধভাবে 2টি স্থানে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার সাজ্জাদ পারভেজের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বালু ইজারা নিয়ে নরসিংদীর রায়পুরার চর মধুয়া সীমান্তে এসে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং 2 জনকে আটক করে 10 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় একই এলাকার অপর একটি অবৈধ বালু মহলে অভিযানে গেলে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। পর্যাপ্ত ফোর্স না থাকায় অভিযান পরিচালনা না করেই পিছু হটে ভ্রাম্যমাণ আদালত। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান ইউএনও। সময় পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে গিয়ে মিলছে না সার, তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহের দাবি ডিলারদের। এদিকে কৃষি বিভাগ উল্টো অভিযোগ করে বলছে, পরবর্তী চাষাবাদের জন্য সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছে কৃষক। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। মাঠের পর মাঠ চাষ হচ্ছে পেঁয়াজ, কোনো ক্ষেতে চারার পরিচর্যা চলছে, আবার কোনো ক্ষেতে রোপণে ব্যস্ত কৃষক। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে ঝিনাইদহের শৈলকুপায় 12,000 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হওয়ার কথা, তবে দেখা দিয়েছে সার সংকট। ডিলারের কাজ করলি যে সার নেই, সার আসতে দেরি আছে। তবে চাহিদা অনুযায়ী সার সরবরাহ চলছে জানান ডিলাররা। আর কৃষি বিভাগের উল্টো অভিযোগ, কৃষক পরবর্তী চাষাবাদের জন্য সার মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করছেন। যে বরাদ্দ পাচ্ছে ওই বরাদ্দই হয়ে যায়, যদি সার কৃষক ঠিক মতো ওই সুষম সার দেয়। সার আসতেছে, আমরা উপসহকারী কৃষি অফিসারকে ওখানে বসিয়ে রেখে ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চয়তা করতেছে। কৃষি বিভাগের তথ্য মতে শৈলকুপায় ইউরিয়া, টিএসপি, ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা 8,000 মেট্রিক টন। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। অবৈধ স্থাপনার কারণে সময় বাড়িয়েও বিষখালী নদী পুনঃখনন শেষ করতে পারছে না বাগেরহাট পানি উন্নয়ন বোর্ড। ফসলি জমি চাষাবাদে দ্রুত খাল খনন শেষ করে পানি প্রবাহ স্বাভাবিক করার দাবি এলাকাবাসী। মোরেলগঞ্জ ও কচুয়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া একসময়ের খরস্রোতা বিষখালী নদী দীর্ঘদিন খননের অভাবে ক্রমেই ভরাট হয়ে যায়। পানির অভাবে ফসলি জমিতে সেচের সংকট দেখা দিলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেখানকার মানুষ। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে 2019 সালে নদীটি পুনঃখননে জরিপ কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। 2023 সালে দরপত্র আহ্বানের মাধ্যমে প্রায় 24 কিলোমিটার নদী খননের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত সময়ে বেশিরভাগ জায়গা খনন করা হলেও 2 উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর ও সাগরকাঠি এলাকায় কয়েকটি স্থাপনার কারণে খনন কাজ বাধাগ্রস্ত হয়। দেখছেন বাংলার সময়। নাটোরে চলছে 10 দিনব্যাপী বিসিক শিল্প উদ্যোক্তা মেলা। দুপুরে শহরতলির দত্তপাড়া এলাকায় বিসিকে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা প্রশাসন ও বিসিকের আয়োজনে 6টি জেলার 52 জন ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা মেলায় অংশ নিয়েছেন। খুলনায় চোখে ছানি, ঝাপসা দৃষ্টি, ব্যথা সহ চোখের বিভিন্ন রোগে আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠী পেলেন বিনামূল্যে চিকিৎসা সেবা। দুপুরে রূপসার আইচ গাতি সালেহিয়া ইউসুফিয়া মাদ্রাসায় বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে রোটারি ক্লাব অফ খুলনা মিড টাউন।
এ সময় চিকিৎসকরা রোগীদের চক্ষু পরীক্ষা সহ 7 শতাধিক রোগীকে ব্যবস্থাপত্র ও ওষুধ দেন। এছাড়া 65 জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নেওয়া হয়। এ ছিল বাংলা সময়ে, সঙ্গে থাকুন সময়ের।